আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প উপযুক্ত। গল্পটির প্রথম পর্ব আগের দিনই পাঠ করেছি। আজ পাঠ করতে চলেছি দ্বিতীয় ও শেষ পর্ব। চলুন গল্পটি তাহলে শুরু করি। বাইরে বেরিয়ে বাবাকে আমাদের পৌঁছানোর খবর দিয়ে জিজ্ঞাসা করলাম, মার শরীর এখন কেমন? বাবা বললেন, ওই একই রকম। বলে কিছু সময় চুপ করে থেকে বললেন, তুই কিন্তু সীমার উপর রাগ করে থাকিস না। ও খুব ভালো মেয়ে। এই বিয়ের ব্যাপারে ও সত্যিই কিছু জানতো না। আমরাই বরং জোর করে তোর সঙ্গে ওর বিয়ে দিয়েছি, তোর ভালোর। বাবার কথার মাঝখানে বললাম, থাক বাবা, আমি এখন রাস্তায় বাজারে বেরিয়েছি। বলে ফোনটা রেখে দিলাম। রেস্টুরেন্টে দুটো ডিম তড়কা আর রুটির অর্ডার দিয়ে বাজারে ঢুকে আলু, পেঁয়াজ, ডিম সহ মুদিখানার জিনিসগুলো নিয়ে ফেরার পথে রেস্টুরেন্টের খাবার নিয়ে ঘণ্টা দেড়েক পর ফ্ল্যাটের কলিং বেল টিপলাম। সীমা দরজা খুলতেই ঘরে পা রেখে দেখলাম রুমের চেহারাই সে বদলে দিয়েছে। ফ্লোর, ডাইনিং টেবিল, সোফা, বিছানা সব পরিপাটি। এখন সে কোমরে কাপড় জড়িয়ে আমার হাত থেকে বাজারের প্যাকেট নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। আমি রুটি আর তড়কা ডাইনিং টেবিলের উপর রেখে বললাম, আজ এই পর্যন্ত থাক। সারাদিন ধকন তো কম গেল না। 9:30 বেজে গেছে। খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। সীমা ওভেন পরিষ্কার করতে করতে বলল, আমার প্রায় হয়ে গেছে। আপনি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসুন, আমি খাবার গুছিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে শুতে শুতে 10:30 বেজে গেল। 4 দিন আগেও ছোটবেলা থেকে একা একটা বিছানায় শোয়া অভ্যাস ছিল। যখনই কোনো আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, তাদের কেউ না কেউ আমার সাথে বিছানা শেয়ার করেছে। তাদের কাছে শুনেছি আমার শোয়া নাকি খুব খারাপ। সারা রাত ধরে ঘুমের ঘোরে বিছানার এ মাথা ও মাথা করি, হাত পা ছুঁড়ি আর গায়ের উপরে পা তুলে দিই। সেটা যাতে করে না ফেলি তার জন্য বিগত 4 দিনের মতো আজও এক পাশে কাত হয়ে শুয়ে উল্টো দিকে একটা পাশ বালিশ রেখে দিলাম। রাত 2-2:30টার দিকে ওয়াশরুমে যাওয়ার চাপ অনুভব করাতে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলাম সীমা আমার দিকে ফিরে ঘুমাচ্ছে আর আমার ডান হাতটা তার শরীরের উপর। খুব সন্তর্পণে হাত সরিয়ে নিলাম, কিন্তু চোখ সরাতে পারলাম না তার দিক থেকে। সীমার গায়ের রঙটা সুন্দরবন এলাকায় থাকতো, নোনা আবহাওয়া বলে তামাটে টাইপের ফর্সা। মানানসই চেহারার সঙ্গে মুখের গড়নটা আরও সুন্দর করেছে তার টানা টানা বড় বড় দুটো চোখের জন্য। ঠিক হরিণের মতো। যদিও চোখ দুটো বন্ধ, কিন্তু তবুও ওই চোখের দিকে তাকালে যে কোনো পুরুষের বুকে ঝড় উঠতে পারে। অথচ আমার তাকে পছন্দ না করার কারণ তার চেহারা নয়, তার শিক্ষাগত যোগ্যতা আর গ্রামে থাকে বলে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না একজন উচ্চশিক্ষিত হয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা একটা মেয়েকে বাবা মায়ের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছি বলে। সীমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে যাতে তার ঘুমের ব্যাঘাত না হয়, সন্তর্পণে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। ফিরে এসে দেখলাম সীমা সোজা হয়ে শুয়ে ঘুমাচ্ছে। সেদিকে এক পলক তাকিয়ে কম্পিউটার টেবিলের উপরে রাখা জলের বোতল নিয়ে কয়েক ঢোক জল খেয়ে কাত হয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙার পর ঘড়ির দিকে তাকিয়ে 8:30 বেজে গেছে দেখে মাথা গরম হয়ে গেল। তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের সামনে এসে একটু জোরে সীমাকে বললাম, আপনার কি কোনো আক্কেল নেই? একটু ডেকে দিতে পারেননি? 4 দিন ছুটির পর আজ অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু এখন গুছিয়ে বেরোতে বেরোতে 10টা বেজে যাবে। অফিস পৌঁছাতে 11:30। এতটা লেটে অফিসে গেলে এমনিতেই লাল কালি পড়বে। এখন আর অফিসে গিয়ে কি করব? বলতে বলতে ওয়াশরুমের মধ্যে ঢুকলাম। চোখ বন্ধ করে শাওয়ার নিতে নিতে সীমার হকচকিয়ে যাওয়া মুখটার কথা ভেবে মনে হলো ওর উপর রাগ দেখানোটা ঠিক হয়নি। ও তো জানতো না আমি আজ অফিস যাব। তাছাড়া আমি তো ওকে বলেও রাখিনি। হঠাৎ করে এইভাবে ওর উপর চেঁচামেচি করাতে ও একটু হকচকিয়ে গিয়ে আমার দিকে অসহায়ের মতো বড় বড় চোখ দুটো মেলে তাকিয়েছিল।
যেটা ভেবে খারাপ লাগছে। তাছাড়া বিয়েটা যতই সে মায়ের চাপে করুক না কেন, এখন তো সে আমার বউ। তার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। ঠিক করলাম ওয়াশরুম থেকে বেরিয়ে সীমাকে সরি বলবো। পাজামা পাঞ্জাবি পরে সীমার সামনে এসে বললাম, আপনাকে ওভাবে বলাটা আমার ঠিক হয়নি, কিছু মনে করবেন না। আসলে 4 দিন ছুটির পর আজ অফিসে যাওয়ার খুব দরকার ছিল। যাই হোক, কাল যদি ঘুম না ভাঙে তাহলে 6টার মধ্যে ডেকে দেবেন। বলে ডাইনিং টেবিলে চেয়ার টেনে তাতে বসে বললাম, এখন কি একটু চা দেওয়া যায়? সীমা দুপা এগিয়ে এসে চোখ দুটো নিচের দিকে রেখে বলতে লাগলো, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, লেখাপড়া কম জানি বলে। কিন্তু বিশ্বাস করুন, কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করার আমারও খুব ইচ্ছা ছিল। কিন্তু সেটা হয়নি একমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে। আপনার ক্ষেত্রে যেটা সম্ভব হয়েছে, আমার ক্ষেত্রে সেই সুযোগটাই ছিল না। আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে বিরাটিতে দিদির বাড়িতে থেকে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন, অথচ আমি ফার্স্ট ডিভিশনে উচ্চ মাধ্যমিক পাশ করার পর টাকি কলেজে ভর্তি হতে চেয়েছিলাম। শুধু কালীতলা থেকে টাকি এতটা রাস্তা, তারপর নদীপথ পেরিয়ে যাতায়াতের অসুবিধার জন্য টাকি অথবা হাসনাবাদে নিরাপদ কোনো থাকার জায়গা জোগাড় করতে পারিনি বলে ভর্তি হতে পারিনি। আপনি ছেলে, আপনার পক্ষে যেটা সুবিধে, আমি মেয়ে বলে সেটাই অসুবিধে ছিল। আপনি চাইলে আমাকে কলেজে ভর্তি করে দিতে পারেন, আমি চেষ্টা করব আপনি যেমন চান তেমনি হতে। বলে সে চোখ তুলে আমার দিকে তাকালো। দেখলাম বড় বড় গভীর চোখ দুটোতে জলে ভরা। সীমার কথাগুলো শোনার পর মনে হলো, সত্যিই তো, সীমার দিকটা এভাবে তো কখনো ভাবিনি। আমার দিদিও তো পড়তে চেয়েছিল, কিন্তু এই একই অসুবিধার জন্য পড়তে পারিনি। আমার পক্ষে যেটা সহজ ছিল, ওর পক্ষে সেটা ছিল অত্যন্ত কঠিন। না জেনে বুঝে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছি বলে নিজের উপর রাগ হতে লাগলো। মনে মনে ঠিক করে নিলাম, সীমার কাছে সহজ হতে হবে। আর তার ইচ্ছে থাকা সত্ত্বেও যেটা হয়নি, সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে ভুলটা আমি করেছি সেটাও সংশোধন করতে হবে। মনের মধ্যে সীমাকে নিয়ে যে সংকোচ ছিল সেটাকে সরিয়ে আমি চেয়ার থেকে উঠে সীমার দিকে এগিয়ে এসে ওর চোখ দুটো মুছিয়ে দিতে দিতে বললাম, কিছু মনে করো না, সত্যি আমি এতটা ভেবে দেখিনি। সরি বলে বললাম, কেঁদো না। আমার বোঝা উচিত ছিল ওই পরিবেশে থেকে বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষিত হওয়া কতটা মুশকিল। বলে বললাম, আমি তোমাকে এখানকার কলেজে ভর্তি করে দেব, তুমি পড়াশোনাটা আবার শুরু করো। প্রয়োজন হলে 1-2জন মাস্টারও আমি ঠিক করে দেব। বলে সীমার কাছে সহজ হওয়ার জন্য বুকের মধ্যে ধকধকানি নিয়ে সাহস করে বললাম, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? সীমা লজ্জায় চোখ দুটো নামিয়ে মুখে ঈষৎ হাসির রেখা ফুটিয়ে আমার বুকে মাথা রাখল। আমি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সীমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।